করার প্রয়োজন নয়। মাই টিচার গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইম। তো এই যে পরীক্ষাতে অনেক সময় সিম্পল দিয়ে বলতে পারি। আমরা আজকে দেখব যে হু, মানে হু এর ব্যবহারটা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে হুটা কিভাবে ব্যবহার হয় আমরা দেখি। আমরা হু কেন ব্যবহার করি প্রথমত জানতে হবে। হু হলো একটি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম। আমরা এটি ব্যবহার করি যখন কোনো ব্যক্তি মানে পার্সন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চায় বা তাকে বোঝাতে চায়। বুঝলেন, হু হলো দুই জায়গায় ব্যবহার হয়, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর একটা এই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। আমরা মূলত এই রিলেটিভ প্রোনাউনটাই শিখব। হুর ব্যবহার উদ্দেশ্য কি বা এর কাজ কি, তিনটা বিষয় এখানে আমরা বলবো। একটা উদ্দেশ্য হলো কারো পরিচয় দিতে, যেমন দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল, মানে এখানে যে লোকটি দাঁড়ায় আছে সে হচ্ছে আমার আঙ্কেল। তো এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার অংশটি মেইন মানে ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমরা জানি যারা প্রোনাউনের সম্পর্কে ওটা আমরা সবাই অ্যান্টিসিডেন্ট শব্দটা আমরা মোটামুটি পরিচিত। অ্যান্টিসিডেন্ট মানে হলো এই রিলেটিভ প্রোনাউনের আগে গিয়ে যে বসে তাকে বলা হয়। আর এই এই যে ম্যান সম্পর্কে অতিরিক্ত বলাই হলো মানে এইটার মূল উদ্দেশ্য। হ্যাঁ, মানে হু সম্পর্কে বাড়তি কিছু বলা, এই লোকটি সম্পর্কে কিছু বাড়তি বলছে। আরও দুটো বলছে দুটি বাক্যকে যুক্ত করে। কি করে? দুটো বাক্যকে যুক্ত করে। যেমন আই মিট এ গার্ল শি ক্যান সিং ওয়েল, এখানে আই মিট এ গার্ল একটা সেন্টেন্স আর শি ক্যান সিং ওয়েল আর একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে হু দ্বারা আমরা যুক্ত করতে পারবো। আমরা জানি কানেক্টর বা লিঙ্কারের একটা ব্যবহার আছে, সেক্ষেত্রে আমরা হুটা ব্যবহার করতে পারবো। এটা আমরা চেঞ্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এই যে দুটো বাক্যকে হু দিয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্সে বানানো হলো। হ্যাঁ, হু কেন আসলো? কারণ আগে আছে এ গার্ল আছে, এই গার্ল সম্পর্কে বাড়তি কিছু বলা হচ্ছে, এটাই হচ্ছে মূলত হুর মূল কাজ। আমরা প্রথমে দেখে আসছি। ৩ নম্বরে কি বলছে? জোর দিয়ে কিছু বলা। বলে ইট ইজ মাই টিচার হু ইন্সপায়ার্ড মি, এটাই আমার শিক্ষক যে আমাকে খুব উৎসাহ দিয়েছিল। তাহলে এখানে মাই টিচার সম্পর্কে বাড়তি কিছু বলা হচ্ছে। যেখানে হু ইন্সপায়ার্ড মি অংশটি ইমফ্যাসিস মানে জোর দিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা হু এর ব্যবহারটা শিখলাম, মানে হু কেন ব্যবহার করব এবং এটার উদ্দেশ্যটা কী এবং কাজটা কী। আমরা এখন পরবর্তী অংশ দেখি। মানে হু কি বোঝায়, মূলত হু দ্বারা কি বোঝানো হয়। হু সবসময় মানুষের জন্য ব্যবহার হয়, অর্থাৎ হু সবসময় মানুষকে রিপ্রেজেন্ট করে এক কথায়। তো আমরা দেখি হুর তিনটা ফর্ম জানি আমরা, হু, হুম আর হুজ। আমি এখানে একটু অন্যভাবে দিয়েছি কয়েকটা ব্যবহার। যেমন হু ব্যক্তি বোঝাতে সাবজেক্টে বসে, আর হুম ব্যক্তি বোঝাতে অবজেক্টে বসে। আমরা হুজটা দেখাইনি। আর হুইজ বস্তু বা প্রাণী বোঝাতে, আর দ্যাট ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রেই বসে। তো এই চারটা আমরা একটু মাথায় রাখবো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা দেখি এবার কিছু উদাহরণ দেখি। দ্য বয় হু ওন দ্য রেস ইজ মাই ফ্রেন্ড, বলছে এই যে দৌড় প্রতিযোগিতায় যে জিতেছে সে কিন্তু আমার বন্ধু। এখানে হু ওন দ্য রেস রিলেটিভ ক্লোজ, আর হু মানে দ্য বয়কে বোঝানো হচ্ছে। তো এই হু বলতে দ্য বয়কে বোঝানো হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এই হুটা সবসময় এই হুর আগে যে নাউন প্রোনাউন থাকবে তাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে, মানে তার সম্পর্কে অতিরিক্ত বা বাড়তি কিছু তথ্য দিবে। ওকে, ওকে পরিচয় করে দিও এক কথায়, মানে এই অ্যান্টিসিডেন্টকে পরিচয় করে দেওয়া। আমরা আরো একটা উদাহরণ দেখি। ইট ইজ শি হু কল্ড মি, এটা সে যে আমাকে ডেকেছিল। তো এই হু কল মি অংশটি সাবজেক্ট হিসেবে মানে শি সম্পর্কে বোঝানো হচ্ছে। এই এই যে হু পুরোটা কিন্তু এই শি কে রিপ্রেজেন্ট করে। তো আমরা মনে রাখার কিছু সহজ টেকনিক মনে রাখবো। হু সাবজেক্ট হিসেবে মনে রাখবো, হুম কাকে, আর হু স্প্যাস মানে পসেসিভ, এটা মাথায় রাখবো। মানে আমরা জানি যে মানে একটা প্রোনাউনের তিনটা ফর্ম থাকে, যেমন আই মি মাই, মানে হি হিম হিজ দে দেম দেয়ার, এরকম হুর তিনটা ফর্ম আছে। আমরা এটা ব্যবহার যখন আমরা প্রোনাউন করাবো তখন ক্লিয়ার করব। এখন আমরা এটা জেনে রাখি জাস্ট। আর হু ব্যবহারের ফলে কি হয়, মানে হু ব্যবহার করলে আমাদের সুবিধাটাকে বাক্য সংক্ষিপ্ত করা যায়, দুটি বাক্য একত্রে সুন্দরভাবে প্রকাশ করা যায়, লেখায় স্পষ্টতা এবং সৌন্দর্য আসে, ভাষা হয় প্রাঞ্জল ও আকর্ষণীয়। আমরা এবার ইট ইজ ডট ডট হু বাক্য গঠনের সহজ নিয়ম শিখব।
এই গঠন সাধারণত জোর দিয়ে কিছু বোঝাতে ব্যবহার করা হয়। একে বলে ইমফ্যাথেটিক সেন্টেন্স, মানে জোর দেওয়া জন্য কোনো বাক্যে জোর দিতে আমরা এটা ব্যবহার করব। এছাড়াও অন্য ব্যবহার আছে, এটা আমরা উদাহরণে শেখাবো। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে আমরা জানি যে দুটো সিম্পল মিলে একটা কমপ্লেক্স গঠিত হয়। মানে কেন বলছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম মানে দুটো ফাইনাইট ভার্ব থাকাই লাগে এই অর্থে। আর কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে দুটো সিম্পল সেন্টেন্স কিছু লিঙ্কার দ্বারা যুক্ত করা হয়। গঠনটা কি? ইট ইজ প্লাস ব্যক্তি বা বস্তু প্লাস হু বা দ্যাট প্লাস বাকি অংশ। হু মানুষের জন্য আর দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। মানে দ্যাটটা দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু হুটা শুধু এক মানে শুধু ব্যক্তি বোঝাতে ব্যবহার করা যাবে, মানে মানুষের ক্ষেত্রে। ওকে, আমরা উদাহরণে দেখে এবার যে ইট ইজ মাই টিচার হু গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইমস। ওকে, তো এটা হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ আমাদের মূলত সিম্পল থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স এটা শেখা ভালো। তো আমরা এটাই শিখি যে ইট ইজ মাই টিচার হু গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইমস, এটা কমপ্লেক্স আছে। এখন যদি সিম্পল করতে চাই তাহলে আমি ইট ইজটাকে উঠাই দিব আর এখানে হুটাকে উঠাই দিব, এতটুকু করলে এনাফ। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভার্ব থাকা লাগে। এই যে ইজ একটা ভার্ব, গাইডেড একটা ভার্ব, তাহলে আমার মূল কাজটা হলো এই এই যে ইট ইজ মানে প্রথম অংশটা মূল ভাবটাকে রেখে যেতে হবে। এখানে মূল ভাবটা যেহেতু এই দ্য মাই টিচারকে রিপ্রেজেন্ট করে, কিন্তু ইট ইজটা আমি নিয়ে আসি মানে ইটাসটা ব্যবহার হয়েছে যে জোর দেওয়ার জন্য, এই জন্য ইট ইজ ব্যবহার করার প্রয়োজন নয়। মাই টিচার গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইম। তো এই যে পরীক্ষাতে অনেক সময় সিম্পল দিয়ে বলতে পারে কমপ্লেক্স করো, তখন এই মাই টিচার গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইমস এটা এরকম আসতে পারে। তখন আমরা কি করব, খুব সহজ একটা উপায়, প্রথমে ইট ইজ, তারপরে এই মূল সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে যেহেতু এটা আমরা বুঝতেই পারছি ব্যক্তি, হু দিয়ে বাকি অংশ কপি করে দেব, কোনো প্রবলেম হবে না। আর কম্পাউন্ড করার সময় আমরা জানি শুধু হুটা উঠাই দিব। ওকে, উদাহরণ 2, একই, ইট ইজ সারা হু স্টপ দ্য ক্লাস। সারা স্টপ দ্য ক্লাস এটা পরীক্ষাতে আসতে পারে। ইট ইজ সারা আমরা আগেই বলছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভাব থাকা লাগবে। এই ইট ইজ সারা হু স্টপ দ্য ক্লাস, মানে এই সমস্ত সেন্টেন্সে মূল কথা প্রথমে ইট ইজ, এরপরে সাবজেক্ট, এরপরে হু, তারপরে বাকি অংশ বসে যাবে। শুধু এই সাবজেক্টটা এখান থেকে কপি হবে, প্রথমে ইট ইজ ব্যবহার হবে আর মাঝখানে হু ব্যবহার হবে। আমরা কম্পাউন্ডটা বুঝতেই পারছি, শুধু আমরা এখান থেকে হুটা উঠাই দিয়ে অ্যান্ড বসাই দেবো। এইটা 3 নম্বর, দ্য ম্যান হু ইজ স্পিকিং ইজ আওয়ার প্রিন্সিপাল। আমি সিম্পলটা ধরি, এটাকে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা শেখাই, মানে এটা সুবিধা হবে। সিম্পলি কি আছে, দ্য স্পিকিং ম্যান ইজ আওয়ার প্রিন্সিপাল, মানে যে লোকটি কথা বলছে সে আমাদের প্রিন্সিপাল। এইটা পরীক্ষাতে আসতে পারে। তখন আমাদের কমপ্লেক্স করার সময় আমি দুটো নিয়ম করতে পারবো। আমি প্রথমে আগেরটাই বলি যে এখানে দ্য স্পিকিং ম্যান মানে ইট ইজ দ্য স্পিকিং ম্যান হু ইজ আওয়ার প্রিন্সিপাল, এটা একদম সহজ নিয়ম। প্রথমে ইট ইজ, তারপরে পুরো সাবজেক্টটা বসাই যাবে, হু দিয়ে বাকি অংশ শেষ করে দেব। অথবা আরও যদি বেটার করতে চান সেক্ষেত্রে আমরা এই যে অ্যাজেক্টিভটা পরে বসাবো, শুধু নাউনটাকে আগে নিয়ে আসবো। মানে নাউনটা দ্য ম্যান হু ইজ, এইবার হচ্ছে আমরা এই মানে আইনজি যুক্ত ভার্বটা, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, বাট আমি আইনযুক্ত ভার্ব হিসেবে ব্যবহার করছি, পার্টিসিপল হিসেবে আর কি। তো এখানে আমরা কি করছি, নাউনটাকে বের করছি। দ্য ম্যান, দেখেন এই যে দ্য ম্যান, ম্যান যেহেতু ব্যক্তি, হু আমরা এখানে বাড়তে একটা ইজ নিয়ে আসছি যেহেতু কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, দ্য ম্যান হু ইজ স্পিকিং ইজ আওয়ার প্রিন্সিপাল, এইভাবে করলেও অসুবিধা নেই, আবার এইভাবে করলেও, যদি এটা পারা না যায় সেক্ষেত্রে এই সহজ উপায়, দ্য ম্যান হু ইজ স্পিকিং ইজ আওয়ার প্রিন্সিপাল, অথবা ইট ইজ দ্য স্পিকিং ম্যান হু ইজ আওয়ার প্রিন্সিপাল, এটা সহজ সিস্টেম। একইভাবে আমরা দ্য ম্যান ইজ স্পিকিং অ্যান্ড শি ইজ আওয়ার প্রিন্সিপাল, এটা অর্থপূর্ণভাবে আমরা অ্যান্ড বসায় দিয়েছি। একইভাবে উদাহরণ 4, মাই টিচার গাইডেড মি ইন ডিফিকাল্ট টাইমস, মানে খুব আমার যখন খারাপ সময় আসে তখন আমার টিচার আমাকে অনেক গাইড দেয়, দিক নির্দেশনা দিয়েছিল। আমরা একই সিস্টেমে করতে পারি, মানে ইট ইজ মাই টিচার হু গাইডেড মি, একই সিস্টেম। এখানে আমরা বুঝতে পারছি মাই টিচার গাইডেড মি অ্যান্ড ইট ওয়াজ ডিউরিং, অর্থপূর্ণভাবে দিয়েছি আর কি। আমরা আশা করি প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। যেমন রহিম ইজ মাই ব্রাদার, আমি এটা মুখে বলছি রহিম ইজ মাই ব্রাদার, কি হতে পারে যে ইট ইজ রহিম হু ইজ মাই ব্রাদার,
রহিম প্লেস ফুটবল, ইট ইজ রহিম হু প্লেস ফুটবল। তো আরও আসতে পারে রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়। আমরা এটাকে বলতে পারি রহিম ইজ এ বয় হু ইজ গুড। বিভিন্নভাবে যেতে পারে, বিভিন্নভাবে দেওয়া যায়। আমরা আরও উদাহরণ দেখব। মানে আমি সিম্পলটা পড়ছি। আই মিট এ রাইটার লিভিং ইন ঢাকা, মানে একজন রাইটার যে ঢাকায় বসবাস করে তার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। আমি এটা উপরে দিয়েছি, আই মিট এ রাইটার হু লিভড ইন ঢাকা। আমি এটা লিভড কেন দিয়েছি? এই দেখেন, মিট কিন্তু পাস্ট টেন্স। আমরা জানি এই সমস্ত সেন্টেন্সের প্রথম ক্লোজ এবং দ্বিতীয় ক্লোজ একই টেন্সে হতে হবে। এটা যেহেতু পাস্ট ইনডেফিনাইট, এটাও পাস্ট ইনডেফিনাইট। ওকে। আর যদি এইটা না পারা যায়, যেমন আই মিট এ রাইটার হু আইনজিকে বাদ দিয়ে লিভড, যদি মনে হয় না আমি পারছি না, তাহলে আমি এই সহজ নিয়ম, ইট ওয়াজ আই হু মিট এ রাইটার লিভিং ইন ঢাকা, মানে এটা আমি যে ঢাকাতে বসবাস করে একজন লেখকের সাথে সাক্ষাৎ করেছিলাম। এটা মানে সর্বশেষ, যদি একেবারে না হয় তো সেই ক্ষেত্রে এটা। তবে আমি সাজেস্ট করব উপরেরটা করার জন্য। মাঝে মধ্যে এটা যারা জব পরীক্ষা দেয় বা অ্যাডমিশন, তখন কিন্তু এটা লাগতে পারে, শিখে রাখা ভালো। আর আমরা তো কম্পাউন্ড বলে দিচ্ছি, ওই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় তো হুটা উঠাই দেবো, মাঝখানে অ্যান্ড ঢোকাই দেবো, শেষ। আমরা ৬ নম্বর উদাহরণ দেখি। হি ইজ দ্য টিচার টিচিং আস ইংলিশ, মানে সে আমাদের শিক্ষক যে ইংলিশ শেখায়। হি ইজ দ্য টিচার হু টিচেস আস ইংলিশ। এখানে কেন আমরা ইজ বেস ব্যবহার করছি? কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে বলতে আমরা পরেরটা প্রেজেন্ট ব্যবহার করছি। আমরা ওই কম্পাউন্ডটা বুঝতে পারছি। আসলে আমার মূল লক্ষ্য হলো 9 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, পাশাপাশি অ্যাডমিশন পরীক্ষাটা এবং যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য। তো আমি এখানে ক্লাসটা ঠিক ওইভাবেই নিচ্ছি, একটু স্ট্যান্ডার্ড টাইপের। তো এখানে সবারটাই কাভার করবে। আর এছাড়াও আমি আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল আছে আপনি যেটা দেখছেন, এবং আমার একটা ওয়েবসাইট আছে studypointall.com। এখানে নিয়মিত বিভিন্ন সাজেশন, নোট, মডেল টেস্ট দেওয়া হয়। আশা করি যারা ঘরে বসে চাকরির প্রিপারেশন এবং ইউনিভার্সিটি ভর্তি প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা ইউনিক প্ল্যাটফর্ম হবে। আর আমি প্রত্যেকটা গ্রামেটিক্যাল বেসিক আলোচনা করার পরে যে সমস্ত কোশ্চিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাকরি পরীক্ষাতে এসেছে বাছাইকৃত, তার একটা মানে ক্লাস বা তার একটা কি বলে লেকচার আমি এখানেই দিব। পাশাপাশি আমার ওয়েবসাইটও থাকবে, তো সবাইকে অনুরোধ করব ওগুলো দেখার জন্য। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, উৎসাহ প্রদানের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আমরা এবার দেখব যে হু দিয়ে কি ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এসেছে। আমি এর কিছু নমুনা দিয়েছি। আমরা বাড়তিটা ক্লাস শেষে দিব। ক্লাস শেষে একদম লাস্ট এপিসোডে আমরা মিনিমাম 100 থেকে 150 প্রশ্ন দিব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে। ধারণা পাওয়া যাবে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। দেখি আমরা। 1 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং হু, মানে হু দিয়ে ব্যবহার করা হয়েছে, আমাকে কারেক্ট সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে। হু হু বুক, এটা একেবারেই ভুল, কারণ এভাবে হয় না। বুক একটা বস্তু, এর সঙ্গে ব্যক্তি যায় না। হু আর ইউ টকিং অ্যাবাউট, আমরা এটা ভাবতে পারি হু ডিড কেম, একই সঙ্গে দেখেন এটা পাস্ট, এটাও পাস্ট। তার মানে একই সাথে ডিড মানে ডু, ডাজ এবং ডিড যদি কোনো বাক্যে ব্যবহার হয়, তাহলে পরে পরবর্তী বেসিক ভার্বটা মানে অবশ্যই বেস ফর্মটা হবে, মানে এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ ডু, ডিড এবং ডাজ যদি কোনো বাক্যে ব্যবহার হয়, তাহলে মূল ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তাই এটা একেবারেই ভুল, ডি একেবারেই ভুল, এ একেবারেই ভুল। হু ইউ আর কলিং, আমরা জানি এইভাবে কোনো বাক্য তৈরি হয় না। ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ম হলো প্রথমে ডাব্লুএস, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, বাকিটা। আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারটা অ্যান্সার এখানে লিখে দেওয়া আছে। এটি ইন্টারগেটিভ সেন্টেন্স। হু কোশ্চেন, এখানে সাবজেক্ট ইউ এবং ভার্ব এতটুকু। হু ইজ ইউজড ইন এ সেন্টেন্স টু রিফার, কি করতে ব্যবহার করতে হয়? হু আমরা আগে জানি পার্সন, এটা আমরা প্রথম আলোচনা করেছি। 3 নম্বর দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং হু। এখানে কমপ্লেক্স সেন্টেন্স এসেছে। আমরা দেখি হি ইজ দ্য ম্যান হু ওন দ্য রেস, হি ইজ দ্য ম্যান হু ওন দ্য রেস, হি ইজ দ্য ম্যান হোয়ার ওন দ্য রেস, হি ইজ দ্য ম্যান হোয়েন ওন দ্য রেস। আমরা দেখি এখানে হু, হুইচ, হোয়ার এবং হোয়েন ব্যবহার করা হয়েছে। হোয়েন ব্যবহার হয় যদি এই অ্যান্টিসিডেন্টটা সময় বোঝায়, হোয়ার বোঝায় যদি অ্যান্টিসিডেন্টটা কোনো বস্তু বোঝায়, হুইচ এটা যদি কোনো বস্তু বোঝায়। আর আমরা দেখতে পাচ্ছি প্রথমটা সঠিক অ্যান্সার। এখানে দ্য ম্যান ব্যক্তি, হু ব্যক্তির সঙ্গেই যায়,
এই জন্য এই দ্য ম্যান সম্পর্কে বাড়তি কিছু বলা হচ্ছে। সো ১ নম্বর হচ্ছে অ্যান্সার, এ নম্বর অ্যান্সার। ওকে? ব্যাখ্যা দেওয়া আছে। ৪ নম্বরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ইউজ অফ হু ইন এ কোশ্চেন। মানে কোশ্চেনে হুর ব্যবহারটা কি? আমি আগে বলেছি হু ২ জায়গায় ব্যবহার করা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে, একটা রিলেটিভ প্রোনাউনে বা কমপ্লেক্স সেন্টেন্সে। এটা এইজন্য বারবারই আমরা এটা ব্যবহার করছি। দেখি হু ইউ ওয়ান্ট টু মিট, আমরা জানি হু ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিঃসন্দেহে হুর পরে একটা অবশ্যই হেল্পিং ভার্ব আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি তাই এ নম্বরটা একেবারেই বাদ, এটা হবে না। হুর পরে ডাস বসছে, সাবজেক্ট বসছে, ভার্বের প্রথম মানে বেস ফর্মটা বসছে, এটা আমরা চিন্তা করতে পারি। হুর পরে ডিড বসছে, এটাও পাস্ট টেন্স। মনে রাখবেন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ এবং ডিড ব্যবহার হয়, তাহলে মূল ভার্ব অবশ্যই বেস ফর্মে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার হয়, তাহলে মূল ভাবটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপটা ব্যবহার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরটা অ্যান্সার, কারণ এখানে ডাজ, এখানে এটা একেবারেই ভুল। সরি, এইটা বি নাম্বারটা অ্যান্সার, প্রথমটা হবে না। তারপরে সি নম্বরটা আমরা আগেই বলছি, এটাও পাস্ট একের সঙ্গে হবে না। হ্যাজের পরে এখানে ভার্বের তৃতীয় রূপ হওয়া দরকার ছিল, এটা হবে না। সো বি নম্বর অ্যান্সার। তো আজকের মতো ধন্যবাদ। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের ওয়েবসাইট studypointall.com, এখানে আপনারা গেলে আপনাদের অনেক তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনার বিভিন্ন পরীক্ষাতে আপনার লাগবে। আশা করি অনেক উপকার হবে আপনাদের। এখানে আমাদের বাংলা, এই যে আমি সমাজ দিয়েছি, ভাব সম্প্রসারণ দিয়েছি অনেক। তো আপনারা এগুলো দেখতে পারেন, ওদের কাজে লাগবে। আমি এখানে শুরু করেছি, অনেক কিছু এখানে পাবেন। তো ধন্যবাদ, খোদা হাফেজ।